স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে আজ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেটকে আখ্যায়িত করেছেন গণমুখী ও বাস্তবসম্মত হিসেবে। বিএনপি নেতা মঈন খান বলেছেন, গণমানুষের চলমান ত্রাহিতাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র। মানুষের জীবনযাপন ও উন্নয়নের ধারাবাহিকতায় এই বাজেট কতটা ভূমিকা রাখতে পারে, মূল্যস্ফীতির চাপ কেমন হতে পারে, বাজেটের নানা দিক নিয়ে আজকের সম্পাদকীয় বাজেট গণমুখী বনাম নিষ্ঠুর খেলা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন এম এ মান্নান এমপি, সাবেক পরিকল্পনা মন্ত্রী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি, 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা, 15% করে কারো টাকা হবে সাদা, বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%। বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল, আমলে নেওয়া হয়নি কারও প্রেসক্রিপশন বললেন নেতারা, লুটপাট করতেই বাজেট অভিযোগ বিএনপি। বেনজিরের আবেদনে সাড়া দিল দুদক, তারিখ পরিবর্তন করে আগামী 30 জুন তলব, জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ আদালতের। আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে প্রাণ গেল এক কর্মীর, ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র হত্যার একদিনও গ্রেফতার হয়নি অভিযুক্ত। এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস অবস্থা বিজেপির, নানা ফর্দ শরিকদের। পানি সম্পদ ও গ্রামোন্নয়ন চান নীতিশ নাইডু, মোদির শপথে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা একদমই শিরোনামই দেখেছি যে একদিকে বলা হচ্ছে গণমুখী, আরেকদিকে বলা হচ্ছে এটা লুটপাটের বাজেট। তো আমি প্রথমেই একদমই দুজনের কাছে অভিন্ন যেটি প্রশ্ন রাখতে চাই, মানে এই দুই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সামগ্রিকভাবে আপনার কাছে বাজেটটা কেমন? ধন্যবাদ। সার্বিকভাবে যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে মোটামুটিভাবে একটা ধারাবাহিকতার একটা বাজেট। সুতরাং আমরা গত কয়েক বছরে যে ধরনের বাজেট দেখেছিলাম সেই বাজেটের ক্ষেত্রে 5% আকার বাড়ানো হয়েছে, সেভাবে বাজেটটা করা হয়েছে। তো এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ইতিবাচক কিছু দিক নির্দেশনা রয়েছে, যেমন রাজস্ব আহরণের ক্ষেত্রে কয়েকটি জায়গায় আমরা দেখেছি আবগারি শুল্ককে কতগুলো ধাপ করা হয়েছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ব্যক্তি খাতে আয়করের ক্ষেত্রেও। সুতরাং এই জায়গাগুলো আমি বলবো যে ইতিবাচক কিছু দিক রয়েছে, এবং সামাজিক নিরাপত্তা খাত এবং দু একটা জায়গায় আমরা আশানুরূপ বরাদ্দ আমরা দেখেছি। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমানে আমাদের অর্থনীতি যে অবস্থায় রয়েছে, অর্থাৎ আমি বলবো যে অন্তত দুটো চ্যালেঞ্জ, একটি মূল্যস্ফীতি চ্যালেঞ্জ এবং এর পাশাপাশি আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি যে চ্যালেঞ্জ, আমাদের রিজার্ভের যে অবস্থা বা সার্বিকভাবে ডলারের বিপরীতে টাকার যে অবস্থা, সেই দুটো চ্যালেঞ্জকে মাথায় রেখে যথেষ্ট প্রস্তাবনা করা হয়েছে কিনা, এবং সেখানেই প্রশ্নটা থেকে যায়। জি, আমরা সেই বিস্তারিত নিশ্চয়ই আসবো। আপনি যে দুটো চ্যালেঞ্জের কথা বলেছেন, আমি এম এ মান্নান এমপি আপনার কাছে আসতে চাই। আপনি কি চ্যালেঞ্জ দেখছেন এবং কি ইতিবাচক দিক দেখছেন সাধারণ মানুষের জন্য? প্রথম যেটা বলতে চাই, আমি অত বিশ্লেষণ করার মতো সময় আমার পাইনি। যা দেখেছি প্রধান বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইতিবাচক সামনের দিকে যাওয়ার একটা বাজেট। ওই বাজেটটা গত 15 বছরে বর্তমান সরকারের যে অর্জন উন্নয়নের ক্ষেত্রে মোটা থাকে, ইন্ডিভিজুয়াল আমি বলছি না, সার্বিক সেই যে ইতিবাচক যে একটা ধারা শেখ হাসিনা অর্জন করেছেন, তাকে সংহত করা, সামনে নিয়ে যাওয়া বিরাট চ্যালেঞ্জের মুখে। চ্যালেঞ্জগুলো কিছু আছে আমাদের চিরন্তন চ্যালেঞ্জ আমাদের দেশে, আর কিছু আছে গ্লোবাল চ্যালেঞ্জ। চিরন্তন চ্যালেঞ্জ আমাদের যেটা, সেটা হলো যে আমাদের আমলাতান্ত্রিক প্যাচ, ব্রিটিশ, পাকিস্তানি, এমনকি আমাদেরও কিছু সৃষ্ট, এগুলো আমরা সরকার পরিবর্তন করতে চাচ্ছে, যত দ্রুত গতিতে করার দরকার ছিল হচ্ছে না, এবং এইগুলা বাধাপ্রাপ্ত করছে। আরেকটা আছে আমাদের কিছু ভিতরের, যেটা ধরুন আমাদের যে কাজ না করার একটা প্রবণতা ইত্যাদি খুব পরিচিত। আরেকটা আছে ধরুন আমরা যে টেকনোলজি ব্যবহার করি আধুনিক প্রকল্পে, এই সকল টেকনোলজি নট আপ টু ডেট,
প্রাসঙ্গিক নয়, সুতরাং উৎপাদনশীলতা ব্যাহত হয়। এই সকল ব্যাপার নিয়ে আর সবচেয়ে বড় যে বাধা চ্যালেঞ্জ আমাদের এখানে দুর্ভাগ্য, বিগত প্রায় 15 বছর উত্থানের সময়ে আরও উত্থান হতে পারতো বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু সেটাকে নিছক দলীয় প্রয়োজনে সংকীর্ণ স্বার্থে বাধা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, সার্থক হয়নি কিন্তু ক্ষতি করেছে, বিএনপি করেছে, বারবার করছে। যে খেলাটা চর্চার মাধ্যমে গণতন্ত্র, সুশাসন এগুলো অর্জন করার কথা, তারা একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, এবং তারা রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি নামে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারকে নিয়ে। এই বাজেটের ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ কি দেখছেন? এই বাজেটের চ্যালেঞ্জ একটু বললাম, চিরন্তন চ্যালেঞ্জ হলো যেটা হলো যে বাস্তবায়নের হার, এফিসিয়েন্সি বা উৎপাদনশীলতা টাইম। আরেকটা চ্যালেঞ্জ হলো আর্থিক সংশ্লেষ, টাকা তো লাগবে। 100 টাকার বাজেট করলাম, আমি হয়তো ভিতর থেকে 30-40 টাকা জোগাড় করতে পারবো, নাও পারতে পারি, বাকিটা আমাকে ধার কর্য করে আনতে হবে। সেটা কিন্তু অ্যাভেলেবল, ঝুঁকি নিতে হবে। তো এইটা নিয়ে আলাপ চিৎকার শুরু হয়ে যায় যে কেন এত শর্ট, কেন এত বাজেট ঘাটতি ছাড়া উন্নয়ন অর্থে সম্ভব নয়, আপনি স্থবির হয়ে যাবেন। যে আমরা নিশ্চয়ই অন্যান্য দিকে বিস্তারিত আসবো। আমি একদমই মানে আমাদের যে শিরোনামে, যে প্রধান শিরোনাম যেখানে ছিল, যেখানে বলা হচ্ছে যে 15% করে কালো টাকা সাদা করা যাবে এবং বৈধ আয়ের ক্ষেত্রে 30% হচ্ছে আপনার কর দিতে হবে, সর্বোচ্চ কর দিতে হবে। এটা টিআইবি এরই মধ্যে বলেছে যে এটি হচ্ছে আপনার দুর্নীতি সহায়ক একটা পলিসি সরকার নিয়েছে, এবং যেই সকল ক্ষেত্রে এই টাকা সাদা করা যাবে বলা হচ্ছে জায়গা জমি কেনা, ফ্ল্যাট কেনা, এবং সেটাতে আসলে যারা হচ্ছে বৈধ আয় করেন তাদের আসলে জায়গার মালিক হওয়া, ফ্ল্যাটের মালিক হওয়া, সেটাকে প্রকারান্ত সংকুচিত করা হয় কিনা, এই নীতিটাকে আপনারা কি দেখছেন? এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, মানে দুপুরে যখন থেকেই এই খবরটা বেরিয়েছে তখন ক্ষেত্রে এটা আসলে এই বাজেটে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা, মানে বিষয়। আমি অধ্যাপক বিদেশ আপনার বক্তব্য জানতে চাই। বিষয়টি হচ্ছে যে আমাদের যে সার্বিক যে অর্থনীতির দর্শন, সেটি হচ্ছে একটা বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। হ্যাঁ, সেই অর্থনীতির দর্শনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু সেটার সাথে কিন্তু এটা সাংঘর্ষিক। কারণ আমরা এক্ষেত্রে যিনি একজন সৎভাবে ব্যবসা করছেন, পরিশ্রম করে আয় করছেন, তাকে এক ধরনের নিরুৎসাহিত করার বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। আর যিনি আসলে কালো টাকার ক্ষেত্রে একটা বড় অংশই তো অসৎভাবে, তো অসৎভাবে যিনি আয় করছেন তার ক্ষেত্রে কিন্তু তিনি দেখছেন যে তিনি আসলে অসৎভাবে আয় করা অর্থ কিন্তু বিনিয়োগ করতে পারছেন, ব্যবহার করতে পারছেন। সুতরাং তার ক্ষেত্রে কিন্তু তার যে কোনো পানিশমেন্ট, সেই পানিশমেন্টটা কিন্তু সেভাবে হচ্ছে না। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের কিন্তু শুধু রাজস্ব আহরণ না, এর পাশাপাশি কিন্তু একটা সার্বিক যে অর্থনীতির একটা কিন্তু দর্শন রয়েছে, মুক্তিযুদ্ধের দর্শন রয়েছে, সেটার ভিত্তিতে আমার মনে হয় যে এটাকে আমি অন্তত সমর্থন করতে পারছি। বলা হচ্ছে যে এর আগে সম্ভবত 10% করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে খুব বেশি লাভ কিন্তু হয়। তাহলে কেন এটা করা হয়? এটা করা হয় এখানে হয়তো করা হয় যে এটি একটি খাত মনে করা হয় যে এখান থেকে হয়তো কিছু রাজস্ব আসতে পারে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্রচুর কালো টাকা কিন্তু রয়েছে, সেই কালো টাকাগুলো কিছুটা শিফনিং করা যায় কিনা দেশে, সেটি চিন্তা করার ক্ষেত্রে। কিন্তু সার্বিক যদি চিন্তা করি অর্থনীতিতে কি খুব বেশি লাভ হয়? সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে কালো টাকার ক্ষেত্রে আসলে কি হওয়া উচিত? কালো টাকার ক্ষেত্রে যেটা অপ্রদর্শিত অর্থ, সেটা যদি আপনি প্রদর্শিত না করেন তাহলে তো অবশ্যই আপনাকে যেটা এনবিআর কর্তৃক যে ধরনের ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হবে। সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়ার কথা, তাই না? তো এখন এখানে আপনি কর দিলেন এবং কর দিয়ে আপনি বলা যেতে পারে টাকাটাকে আসলে বৈধ করে ফেলছেন, সেটি কিন্তু আসলে আমার মনে হয় যে আমাদের সার্বিক যে দর্শন সেটার সাথে সংঘর্ষ। জি, আপনাকে ধন্যবাদ। আমি এমপি আপনার কাছে আসি যে আপনার যে ঘোষিত যে নীতি, মানে দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স, সেই নীতিরও তো সম্ভবত এই যে মানে বাজেটে যেটি বলা হচ্ছে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হচ্ছে, সেই নীতিরও তো এটা বরখেলাফ, এবং সংবিধানেরও বরখেলাফ বলা হচ্ছে টিএবির পক্ষ থেকে। সংবিধান বিষয়ে আমি যাবো না, এটা আমার সংবিধান যাচ্ছে না। তবে ইট ইজ নট এ গেম অফ মোরালিটি অর ইমোরালিটি, শি ইজ এ টিচার অফ ইকোনমিক্স। এখানে বাস্তবতার প্রশ্ন, এখানে পাপ পুণ্যের কোনো ব্যাপার নয়। লেট আস বি অনেস্ট অ্যাবাউট ইট। আমরা কী ধরনের অর্থ, আমরা কি বৈষম্যহীনের কথা বললেন, এটা বৈষম্যহীনকে আমরা অর্জন করার জন্য কাজ করছি। ওই বাজার অর্থনীতি করে, পুঁজিবাদকে ব্যবহার করে আপনি সম্পূর্ণ বৈষম্যহীন একটা আদর্শিক স্বপ্নের অবস্থান
নট মানে পসিবল। অর্থনীতিকে তাহলে সম্পূর্ণ নীতি নৈতিকতা বর্জিত। Absolutely, yeah. অর্থনীতি itself has no relation to নীতি নৈতিকতা, যেভাবে আমরা পাপপুণ্যের বলি। আমি যেটা বলছি একটা জিনিস, আপনি ধরুন এই যে কালো টাকা সাদা করার একটা বিষয় আপনি বললেন, না, আপনার আইনত বৈধ অবৈধ তো একটা বিষয়, মানে নীতি নৈতিকতা বাদ চুরি দিলাম। করা হলো বৈধ। আমি কালো যদি টাকা কৌশল না- তো অবৈধ। আমি কৌশল করে টাকা অর্জন করেছি, এটাকে আপনি কি মোরাল বলবেন? আমি ঘাটতি ছিল বাজারে, আমি ঘরে রেখেছি, যেটাকে বলা হয় গুদামজাতকরণ, পরের দিন বিক্রি করেছি কিছু টাকা, আপনি এটাকে আপনি অবৈধ বলবেন? কিছু ডার্ক বা কি বলেন এরিয়া এখানে আছে, আপনি এটা gray area বলছেন এটাকে। এবং এইটা হলো গিয়ে পুঁজিবাজার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। ইউ মাস্ট প্রোটেক্ট দ্য প্রডিউসার্স, অল প্রডিউসারকে প্রোটেকশন দিতেই হবে। আপনি এই যে বললেন যে 10% দিয়ে বোধ হয় 15%, হালাল করণে 15%। 15%, এটা another way, there are many other ways. In desperation, why not try? যদি কিছু আসলো তো আসলোই, কারণ এই টাকা এমনি তো ঘরে আসবে না, যারা নিয়ে গেছে আনার জন্য তারা নিয়ে যায় নাই, উই নো। কিন্তু এটাকে দুর্নীতিকে উৎসাহিত করা হয় কিনা? উৎসাহতে আমি বলবো না, টলারেট করা হচ্ছে, ওভারলুক করা হচ্ছে। দ্যাট ইজ বাজার তার মানে আপনাদের ঘোষিত নীতির বিরোধী, আপনারা বলছেন জিরো টলারেন্স দুর্নীতিকে। জিরো টলার দুর্নীতি, জিরো টলার যখন আমি কিন্তু আপনাকে এটা দুর্নীতি মনে করছেন না? আমি মনে করি যদি ধরি, জি, যদি ধরা পড়ে, রিপোর্ট আসে, আমার ফৌজদারি দণ্ডবিধির মধ্যে আসে, অবশ্যই দুর্নীতি। না আসা পর্যন্ত যে ডাইনামিক সিচুয়েশন ইন দ্য ইকোনমি, এখানে আমি ওখানে হিরোইক অ্যাটেম্পট নিয়ে হাত দিয়ে ক্ষতি হবে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। যে আপনার কি এই সম্পর্কে কিছু যোগ করবেন নাকি আমরা অন্য প্রসঙ্গে যাব? আমরা মনে হয় অন্য প্রসঙ্গে যাই জি। কেন? তাহলে আমি একটু মূল্যস্ফীতির জায়গায় আছি। মূল্যস্ফীতির ক্ষেত্রে যে প্রাক্কলন করা হচ্ছে সেটা হচ্ছে 2027 নাগাদ হচ্ছে 5.5% নামিয়ে আনা হবে। এখন 9-এর উপরে আছে, এবং 2005 অর্থাৎ আগামী বছর সেটা হচ্ছে 6.5-এ আনা হবে, এবং 2026 হচ্ছে 6%। এবং বৈশ্বিক মূল্যস্ফীতি এরই মধ্যে গত এপ্রিলেই অনেকটাই কমে এসেছে, এবং আমাদের পাশের দেশে সেটা ছিল 4.83%। যেই প্রাক্কলন করা হচ্ছে এবং বাজেটে যেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, তাতে মনে হয় কিনা যে আপনার এই মূল্যস্ফীতি এভাবে কমবে এবং মানুষের উপর চাপ কমবে? মূল্যস্ফীতির ব্যাপারটি যেটি, সেটি কিন্তু আমাদেরকে চলতি যে অর্থ বছর, সেই অর্থ বছরেও কিন্তু এই ধরনের একটা প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি একেবারে সরকারি হিসেবে, বিবিএস এর হিসেবে কিন্তু দেখাচ্ছে 9-10% মতো মূল্যস্ফীতিটা। তার মানে যেটি লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আসলে অর্জন করা যায়নি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটু বাস্তবসম্মত যদি একটু লক্ষ্যমাত্রা দেওয়া যেত, অর্থাৎ আমরা আসলে 9% থেকে 6.5% আনা, বা 9.5 থেকে 6.5% আনা, এটা কিন্তু খুব সহজ কথা না। সেটার জন্য যে ধরনের, আর আমাদের কিন্তু কর ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক আর্থিক ব্যবস্থার মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন দরকার। আর যেহেতু ঘাটতি বাজেট বাস্তবায়নের জন্য তো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার দরকার হয়, তখন দেখা যায় সেটা আবার মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তো সেই বিচারে সেটা হচ্ছে যে যদি একটু বাস্তবসম্মত কিছু টার্গেট করা হতো, সেটা হয়তো অ্যাচিভ করাটা সহজ হতো, এবং সেটার দিক থেকে চিন্তা করেই হয়তো আমাদের একটা লক্ষ্যমাত্রাটা চিন্তা করাটা আসলে যৌক্তিক মনে হতো। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি, কারণ আমরা কিন্তু মূল্যস্ফীতির যে প্রবণতা সেটা তো নিচের দিকে, কিন্তু সেটা তো আমাদের দেশে আমরা এর প্রতিফলন দেখছি না। কেন দেখছি না? একটি বিষয়, আমাদের তো দুটো বিষয়। একটা হচ্ছে যে কিছু আমরা মূল্যস্ফীতির একটা অংশ আমরা আসলে বিশ্লেষণ করতে পারবো, এক্সপ্লেইন করতে পারবো, কিন্তু সেখানে কিন্তু সেটা হচ্ছে আমদানিকৃত যে মূল্যস্ফীতি, এবং সেখানে একটা বিষয় হচ্ছে ডলারের বিপরীতে টাকার যে মূল্যমান বর্তমানে, সেটি এখন যে অবস্থায় রয়েছে, সেখানে ওই জায়গাটাতে খুব বেশি কিছু করার কিন্তু নেই। সেখানে একটা কাজে করা যেতে পারতো, বা এখনো করার সুযোগ আছে, কারণ বাজেট তো 30শে জুন এটা ফাইনাল হবে, এবং সেখানে হচ্ছে যে আবগারি ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে, ইম্পোর্ট ট্যাক্সের ক্ষেত্রে, বিভিন্ন অন্য শুল্কের ক্ষেত্রে, মূসকের ক্ষেত্রে আরও কিছু কাটছাট করা হয়তো যেতে পারে। সেটা একটা বিষয়, ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে যদি একটা ছাড় দেওয়া যায় কিছু ক্ষেত্রে। আরেকটা যেটা, সেটা কিন্তু আসলে একটা বিশ্লেষণের বাইরে এক ধরনের, স্যার একটু আগে যেটা বললেন যে একটা গ্রে এরিয়া, এই ধরনের কিন্তু আছে মূল্যস্ফীতির ক্ষেত্রে। এবং সেখানে কিন্তু আমি একজন ভোক্তা, আর ওই যে কৃষক গ্রামে রয়েছেন,
তার উৎপাদনকারী তার এবং আমার মাঝখানে কিন্তু অনেক এজেন্ট কিন্তু কাজ করছে। এই যে সাপ্লাই চেনের মধ্যে এজেন্টরা কাজ করছে, তারা কিন্তু কৃত্রিমভাবে মূল্য বাড়িয়ে দিচ্ছে, অনেকে কিন্তু সার্বিকভাবে প্রতিযোগিতার যে পরিবেশটা সেই পরিবেশটা বিনষ্ট করছে। সেটাকে কিন্তু বাজার মনিটরিং এর ব্যাপারে আমরা অনেক ধরনের কথাই বলছি, কিন্তু খুব বেশি কিন্তু লাভ আমরা করতে পারছি না। আরেকটা জিনিস বলে এখানে শেষ করব, সেটা হচ্ছে মুদ্রানীতি। মুদ্রানীতি, কারণ ইনফ্লেশন কিন্তু মুদ্রানীতি এবং রাজস্ব নীতি দুটোই কিন্তু জড়িত, এবং মুদ্রানীতি কিন্তু আমরা যদি বহির্বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে দেখি তাহলে এটা আরো গুরুত্বপূর্ণ টুল হিসেবে কাজ করে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে সেদিক থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে, চেষ্টা যে করা হচ্ছে না তা না, আমরা কিন্তু দেখেছি সুদের হারের ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে, রেপো পরিবর্তনের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে একটা সহনীয় মাত্রা আনতে, কিন্তু তার কিন্তু খুব বেশি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং বাজার মনিটরিং এর যে জায়গাটা, সেই জায়গাটাকে তো আসলে খুব বেশি পরিবর্তন যেহেতু আমরা এখনো করতে পারি না, আমরা কি এতটা আশাবাদী হতে পারি যে 1 বছরের মধ্যে খুব করে ফেলবো? যদি করে ফেলতে পারি খুব ভালো কথা, কিন্তু সেটা আমার কাছে খুব একটা বাস্তবসম্মত মনে হচ্ছে না। সহসায় সাধারণ মানুষের উপর থেকে চাপ কমবে নিত্যপণ্যের দাম, বরঞ্চ সেটা দেখছেন না? আমি যেটা মনে করি, বরঞ্চ একটু যেটা চেষ্টা করা যেতে পারে বা এখনো হয়তো সম্ভব, সেটা হচ্ছে যে টিসিবির আওতাটাকে বাড়িয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে সেখানে নানান মানুষকে ধরনের একটু কর্মসূচি সাহায্য আছে করা। এবং সেটা নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার আমি আপনার সাথে আসি যে আমরা একদমই বাজেট বক্তৃতাতেই বলা হয়েছে যে সরবরাহ শৃঙ্খলের ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে, সমস্যাটাকে চিহ্নিত করা হয়েছে। এখন এই মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরার জন্য ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা, সেই প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন কিনা? অর্থনীতি পড়ান, আমি যেটুকু জানি, প্রবৃদ্ধির উৎপাদ বাই প্রোডাক্ট মূল্যস্ফীতি। বলা হয় ইংল্যান্ডে কেন হয় না? ইংল্যান্ড কি ওই প্রবৃদ্ধির মাত্রায় আছে? ইংল্যান্ড আমেরিকা বছরে 2% প্রবৃদ্ধি হলেও মনে হয় আকাশে উঠে গেছে। আমরা 7, 8, 6 নিয়ে আলাপ করি। আমাদের ইনফ্লেশন রেট ইজ বাউন্ড টু বি নিয়ার দ্যাট। শি টিচেস ইট, শি নোজ ভেরি ওয়েল। এখানে যদি আমাকে চয়েস দেওয়া হয় এজ এ সিটিজেন, প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি যদি কোনটা চয়েস করবো, আই উইল গো ফর প্রবৃদ্ধি। কারণ প্রবৃদ্ধি যদি আমি অর্জন করতে পারি, আমি মূল্যস্ফীতিকে ফেস আপ করতে পারবো। যদি প্রবৃদ্ধি অর্জন না করি, মূল্যস্ফীতিকে ফেস আপ করতে পারবোই না। হোল লেভেল অফ লিভিং যে স্ট্যান্ডার্ড উইল ফল। তার মানে হচ্ছে যে আমাদের যে প্রাক্কলন করা হচ্ছে যে 6.5, আই থিঙ্ক ইট ইজ নট ফিজিবল, বাট যদি সেখানে যায় তাহলে আমাদের প্রবৃদ্ধিও কমে যাবে। ইয়েস, আমি বরঞ্চ আই উড চুজ মোর প্রবৃদ্ধি, কিছুটা অ্যাট দ্য কস্ট অফ ইনফ্লেশন। কারণ ওইটা দিয়ে, আর ওইটা বিশেষ করে সরকার যারা খুব ভালো কাজ করছে, আমাদের সরকার গত কয়েক বছরে যে 1 কোটি কার্ড, নানা ধরনের কম মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য, এইবার বাজারে দেখলাম অর্থমন্ত্রী মহোদয় চিনি তেল ব্যাপারে দ্যাট ইজ ভেরি হেল্পফুল, এবং ভাতার পরিমাণ বাড়াচ্ছেন। আগুনের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া, বাট উই শুড নট, উই ক্যানট স্টপ বা গ্রোথ যেটা ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের কোনো কৌশল আমি যাব না। আই উড প্রেফার বিগার অ্যান্ড বিগার বাজেট, যেখানে দরকার আমাদের বাংলাদেশে। আমার মতে, আমার নিজের মত, অপচয়, দৃশ্যমান দুর্নীতি বা আইনের দুর্নীতি যেটা, আর অহেতুক জৌলুসি ব্যয় আমাদের সিস্টেমে আছে। অল এন্টায়ার ব্যুরোক্রেসি, including teachers and doctors and judges and engineers, everybody. Let it, with due respect to everybody, জৌলুসি ব্যয় সর্বত্র দেখা যায়। আমি নাম নিয়ে মাইন্ড করবে আমার এখানে এবারের বাজেটে গিয়ে সেটি রয়ে গেছে। একবারই আমরা চেঞ্জ করতে পারবো না। ইটস এ ম্যাটার অফ হ্যাবিট, কালচার। এইটার জন্য লেগে থাকা, উই মাস্ট বি অন কোর্স, ওয়ার্ক হার্ড, টলারেট লট অফ থিংস, বাট উই আর অন দ্য রাইট ট্র্যাক বলে আমি মনে করি। অর্থমন্ত্রী একটা ভালো বাজেট দিয়েছেন আমার ধারণা। গরিবের নানা হ্যাবিটে তো বা অভ্যাসে তো ঠিকই দেখতে পাচ্ছি আমরা, আপনার নজর দেওয়া হয়েছে। একটা পত্রিকা তারা হচ্ছে শিরোনাম করেছে, এ কেমন বাজেট, প্রেমেও বাধা বিয়েতেও বাধা। অর্থাৎ কনভেনশন সেন্টারেও কর বসিয়েছে, মোবাইলে একটু স্ত্রীর সাথে নববিবাহিত হাজব্যান্ড ওয়াইফ একটু আলাপ করে ড্রামাটিক ভাষা ইউজ করেছে। একটা এখানে একটু বলি, কিছু ড্রামাটিক, কিন্তু এটা তো একদম কিছু বাস্তবতা জায়গায় নাই। হয়তো কর বসাতে হবে। আমি বরঞ্চ বলবো ইন্টারনেটে করটা, এই জায়গাটা কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা সেটার সাথে কিন্তু মিলছে না। ওটা সহনীয় পর্যায়ে আছে বলে কিন্তু কমিউনিটি সেন্টার বা এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় তো দিতে হবে। যে ধরনের জৌলুস দেখানো হয় কমিউনিটি সেন্টারে, দেখতে এটা ইয়ে লাগে, ওখানে করার বিষয় করে মানে পড়া উচিত বলে মনে করি।
জি, এইবার তাহলে আমি এই প্রসঙ্গেই অধ্যাপক বিদেশ আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে সরকারও বলছে যে ব্যয় সংকোচনের জায়গাতে আসছে, বলা হচ্ছে সামগ্রিকভাবে, যেটি অধ্যাপক এমপি বললেন, মানে আমাদের সামগ্রিক প্রবৃদ্ধি সেটা কমে যাবে কিনা এবারের বাজেটে। দেখুন, প্রবৃদ্ধি আমি মনে করি, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার মনে হয় যে আমরা যেটা প্রবৃদ্ধি অর্জন করেছি সেই প্রবৃদ্ধিতে আমার মনে সন্তোষজনক। হ্যাঁ, সেক্ষেত্রে প্রবৃদ্ধি যদি কিছুটা কমেও সেটাতে আমি খুব একটা উদ্বিগ্ন না। তার কারণ হচ্ছে যে প্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু প্রবৃদ্ধির গুণগত মানটা জরুরি। হ্যাঁ, প্রবৃদ্ধির সুফলটা সাধারণ মানুষ পাচ্ছে কিনা, এবং সুফলটা যদি আমার পেতে হয় সেটার ক্ষেত্রে কিন্তু প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাওয়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিষয়টা যদি আমরা চিন্তা করি, তখন কিন্তু সেখানে মূল্যস্ফীতির বিষয়টা চলে আসে। সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে প্রবৃদ্ধি যদি একটু কমেও যায়, যেহেতু আমাদের একটা মোটামুটিভাবে একটা ভালো প্রবৃদ্ধি আমরা বেশ কয়েক বছর অর্জন করেছি, 1-2 বছর তো এখানে কিছুটা প্রবৃদ্ধি কম হতেই পারে, কিন্তু আমাদের অগ্রাধিকার কোথায়? কারণ যখন অনেকগুলো চ্যালেঞ্জ, এবং যে অবশ্যই যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থানের সাথে মূল্যস্ফীতি তাত্ত্বিকভাবে কিন্তু বিপরীতমুখী সম্পর্ক, এবং সেই দিক থেকে এটা হতেই পারে। কিন্তু আমাদের এখন অগ্রাধিকার কোনটা? কারণ আমাদের দেশে কিন্তু উন্নত দেশগুলোর মতো সেইভাবে কিন্তু সামাজিক সুরক্ষা নাই, যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট আছে, সোশ্যাল সেফটি নেট কিছু আছে, কিন্তু সেটা কিন্তু উন্নত দেশগুলোর মতো না। সেই কারণে আমাদের দেশে সাধারণ মানুষকে আসলে তাদের কাজের মাধ্যমে তাদের অর্থটা উপার্জন করতে হবে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। কারণ সেই ক্ষেত্রে যদি আমরা বলি, তখন কিন্তু সেটা অত্যন্ত জরুরি যে তাদেরকে আসলে ওই কাজের মাধ্যমে যদি কিছু অর্থটা দেওয়া যায়, সেই জায়গাটা জরুরি। সেখানে আমি যেটা মনে করি যে প্রবৃদ্ধি যদি কিছুটা কমেও যায় বা প্রবৃদ্ধির ক্ষেত্রে খুব বেশি আমরা যদি সাফল্য নাও দেখাতে পারি, কিন্তু আমরা যদি এরকম করতে পারি যে কর্মসংস্থানের মাধ্যমে প্রবৃদ্ধির সুফলটা যদি আমরা দিতে পারি, এবং সেক্ষেত্রে আমি বলবো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো আছে, স্বনিয়োজিত কাজ যেগুলো আছে, সেগুলোতে কিন্তু আরো বেশি নীতি প্রণোদনা থাকবে বলে আমি আশা করি। এই কর্মসংস্থানের বিষয়টা সেটা আপনি দেখছেন কিনা এই বাজেটে? মানে সেটা যথেষ্ট কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় হচ্ছে কি, যে যেহেতু এটি একটি সংকোচনমূলক বাজেট, এবং বিভিন্ন জায়গায় করের ক্ষেত্রে কিন্তু করের আওতা বাড়ানো হয়েছে বা করের হার বাড়ানো হয়েছে, সেখানে কিন্তু আপনি খুব বৃহৎ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন হবে সেটা আমি আশা করি না। হ্যাঁ, এবং সেটা খুব স্বাভাবিক, কারণ বৃহৎ শিল্পে যদি বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে যদি খুব এক্সপ্যানশন করে একটা ইকোনমি, তাহলে কিন্তু মূল্যস্ফীতির উপর চাপ পড়বে। সুতরাং এখন এই জায়গাটাতে যেটা জরুরি ছিল সেটা হচ্ছে আরও কিছু কর্মসংস্থানের সুযোগ নতুন তৈরি করা যেত কিনা, এবং সেখানে হয়তো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং একেবারে যে মাইক্রোজে এবং কটেজ, সেই জায়গাটাতে আরও কিছু ছোট ছোট প্রণোদনা বা নীতি সহায়তা সেটা দেওয়ার এখনও সময় আছে। বাংলাদেশ ব্যাংক সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, এবং সেই জায়গাটাতে আমাদের আসলে মনোযোগ দেওয়াটা জরুরি। জি ম্যাডাম এমপি, আমি আপনার কাছে আসি। সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় 27টি পণ্যে উৎসে কর 2% থেকে 1% কমিয়ে আনা হয়েছে। এই সুবিধাটা কি সাধারণ মানুষ পাবে কিনা? থিওরিটিক্যালি পাওয়ার কথা, বাস্তবেও পাবে, যেহেতু আমি কম দামে কিনবো, কম দামে বিক্রি করবো। সরবরাহ চেইনটাকে, ওই যে একটু আগে আলাপ হলো, যেটা সরকার বাজার বক্তব্য বলেছে, সরবরাহ চেইনটাকে আনডিস্টার্ব রাখা, এবং বাজার যে শিরা উপশিরাগুলো যেগুলো আছে সারা দেশে, চট্টগ্রাম থেকে পঞ্চগড়, শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ, প্রতিটি রন্ধ্রে যদি আমার মুভমেন্টটা, বাজারগুলো ঠিক থাকে, ইট ইজ পসিবল। এখানে আবার সেই প্রশ্ন যাচ্ছি, আমরা নিজেরা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বাজার সৃষ্টি করি। চোরদের কথা বললে আপনি সেটা চুরি করবেই। আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের উন্নয়ন চাই, আমরা আমাদের সংকীর্ণ দলীয় স্বার্থে এমন সব কর্মসূচি নেই যারা বাজারে একটা অনাস্থা মনোভাব সৃষ্টি করে, ওই আখেরে গিয়ে সকল কিছুকে এফেক্ট করে নেতিবাচকভাবে। এইটা আমি বারবার বলার চেষ্টা করছি আর কি। সিস্টেম আরেকটি প্রসঙ্গে সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে এটা আসলে প্রেসক্রাইবড, মানে হচ্ছে যে IMF সহ অন্যান্যদের সাথে যে ঋণের বিষয়টি আছে সেগুলোকে মাথায় রেখে, সে সকল পরামর্শ উপদেশকে মাথায় রেখেই বাজেট করা হয়েছে। আপনার কাছে কি সেটা মনে হয় কিনা? দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে যে IMF যে ধরনের নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো কতটা নেতিবাচক, সেগুলো অর্থনীতির জন্য নেতিবাচক সেটা একটা দেখার বিষয়। অনেক প্রস্তাবনা কিন্তু IMF যেটা দিয়েছে সেটা অর্থনীতিবিদরা আমরা কিন্তু বলে এসছি। হ্যাঁ, সেখানে আপনি রাজস্ব আহরণের ক্ষেত্রে সংস্কার, এটা তো আমি বলবো ইতিবাচক দিক। হ্যাঁ,
আপনি যদি বলেন যে বাজেট ঘাটতি তাকে সহনীয় পর্যায়ে রাখা, সেটাও একটা ভালো দিক। এখন বিষয়টা হচ্ছে এখানে আমরা তারা যে ধরনের বিভিন্ন প্রেসক্রিপশন বা বিভিন্ন শর্ত দিয়েছে, সেই শর্তর মধ্যে যে শর্তগুলো আসলে আমাদের দেশের স্বার্থের সাথে সংশ্লিষ্ট এবং দেশীয় আমরা যারা আছি, যারা নীতি নির্ধারক আছে, তারা যদি জিনিসটাকে মনে করে যে সেটি দেশীয় অর্থনীতির জন্য ভালো, সেখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা তখনই হয়ে দাঁড়ায় যেটা যদি দেশের স্বার্থের সাথে সাংঘর্ষিক যদি হয়। এবং সেই রকম খুব বেশি যে প্রস্তাবনা, সেখানে একটা জায়গায় আমি বলবো যে একটু সাবধানতার দরকার, সেটা হচ্ছে ভর্তুকি। ভর্তুকির জায়গাটাতে একটু সাবধানতার দরকার আছে, কারণ ভর্তুকির ক্ষেত্রে কোন জায়গায় কাটছাট করা হবে, কি ধরনের কাটছাট করা হবে, কোনো স্ল্যাব বসানো হবে কিনা সেই জায়গাটাতে, এবং তার ফলাফল কিন্তু গ্যাসের দাম, বিদ্যুতের দাম, ওই জায়গাটাতে দেখবার বিষয়। কিন্তু করের ক্ষেত্রে সংস্কার, আর্থিক খাতের সংস্কার, এগুলো তো আমার মনে হয় ইতিবাচক একটা দিক। মোটা দাগে বিএনপি এই বাজেটকে যেটি বলছে যে মানে একে তো বলেছেন লুটপাটের বাজেট, তারপরে বলছে যে মানুষ শোষণের হাতিয়ার, মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। I think usual dramatics with সেটা তো- political. মানে আপনারা বিরোধী থাকলে আপনারা বলতেন, জি, আপনারা বিরোধী থাকলে আপনারা I'm not বলতেন। there. মানে ওখানে নাই এখানে নেই, এটা ড্রামাটিক। হাওয়ার যারা বলেছেন তারা যদি তাদের কথাগুলোর সঙ্গে তথ্য উপাত্ত দিয়ে বোঝাবার চেষ্টা করতেন, তার প্রশ্ন যেগুলো বলা হয়। এবং এইবারই প্রথম বোধহয় রিয়াকশনটা আসলো, গত কয়েক বছর এই ধরনের রিয়াকশন আমি দেখি নাই। এগেন দে হ্যাভ এ পলিটিক্যাল এম হিয়ার। কিন্তু কি বলবো, আমি তো এখানে জবাব দেওয়ারও কোনো স্কোপ পাচ্ছি না। আসলে এই কথা বলে কি মিন করতে চাচ্ছেন, এটা ডক্টর মঈন এবং যারা বলছেন এক্সপ্লেন করে আসবেন আশা করি আগামী দু একদিনের মধ্যে। দে আর নট ইন দ্য গ্রাউন্ড। তারা কীভাবে এটা বুঝাচ্ছেন? তারা তো চর্চার মধ্যেই নেই। সুশাসন, ইলেকশন, ডেমোক্রেসি, হাউস, পার্লামেন্ট, কোনো চর্চায় বিএনপি ইজ নট ফাংশনিং এজ এ রেগুলার প্লেয়ার। তাহলে তার সঙ্গে তার গ্যালারিতে বসে কি মন্তব্য হচ্ছে এগুলো? আমি আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। একদমই। আর হয়তো মিনিট খানেক সময় আছে, মানে সাধারণ মানুষের জন্য, মানে সাধারণ মানুষ কি পেলো, সাধারণ মানুষের জন্য এই বাজারটা কেমন? সাধারণ মানুষের, যেটা আমি বললাম যে ধারাবাহিকতার বাজেট, সাধারণ মানুষের উপর চাপটা বেড়েছে মূল্যস্ফীতির, হ্যাঁ, কিন্তু সেই চাপ কমানোর জন্য কিছু কিছু হয়তো স্টেপ যে না হয়নি তা না, কিন্তু সেটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে সেটা যথেষ্ট নয়। এটাই আমার মূল বিষয়, যে আরো বেশ কিছু জায়গায় কাজ করা দরকার। হ্যাঁ, যেমন আপনি যদি বলেন সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাত, যেটা আমি বললাম যে এই জায়গাটাতে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন, হ্যাঁ, এটা জরুরি। এবং টিসিবির মাধ্যমে মানুষের কাছে ওএমএস এর মাধ্যমে ট্রাকের ব্যবস্থা করা, রেশনের ব্যবস্থা করা, এইভাবে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেওয়া, করমুক্ত আয়সীমা, এটা একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু মূল্যস্ফীতির চাপে করমুক্ত আয়সীমাটা একটু বাড়ালে মধ্যবিত্ত বরঞ্চ ওপরের দিকে একটা স্ল্যাব তৈরি করা হয়েছে, সেখানে হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে। সেটা আমি বলবো যে সেটা হয়তো সেই যে জায়গাটা একটা ইতিবাচক দিকে থাকবে, কিন্তু ওই জায়গাটাতে কিন্তু কাজ করলে কিন্তু সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত কিন্তু কিছুটা হলেও একটু সুবিধা পেত। সেই জায়গায় কিন্তু এখনো চিন্তা করার আমার মনে হয় একটা সুযোগ রয়েছে। জি, অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং এম এ মান্নান এমপি, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।